স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই নিউজ 24 এর 10ম বর্ষপূর্তিতে সম্মানিত দর্শক, কেবল অপারেটর ও শুভান্যুধায়ীদের জন্য শুভেচ্ছা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এড়িয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো 18-তে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাবেক সচিব একেএম জাফরুল্লাহ খানকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। আর এমন ঘটনা দীর্ঘদিনের অনিয়ম ও আইন না মানার সংস্কৃতির কারণেই ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। রোববার রাত 1:45টায় স্কুলটির আরেক শিক্ষার্থী 14 বছরের আয়ান চলে গেছে না ফেরার দেশে। এই নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 18-তে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সাবেক সচিব একেএম জাফরুল্লাহকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটির গ্যাজেট প্রকাশ করে সরকার। এদিকে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আইন না মানার সংস্কৃতির কারণেই ঘটেছে মাইলস্টোন ট্র্যাজেডি, যার ভুক্তভোগী শিশুরা। আমাদের নিজেদের মধ্যে একটা সংস্কারের দরকার, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কারের দরকার, আমাদের কালচারের মধ্যে সংস্কারের দরকার। আমরা সবাই যদি বুঝতে চাই যে আমাদের দেশটাকে আমরা ভালো রাখতে চাই, আমাদের বাচ্চাগুলিকে আমরা ভালো রাখতে চাই, আমাদের পরিবারকে ভালো রাখতে চাই, দূষণ থেকে আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে নিজের মধ্যে সংস্কার করতে হবে। এ সময় রানওয়ে বরাবর থাকা ভবন এবং স্কুল নির্মাণে আইন মানা হয়েছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, বার্ন ইনস্টিটিউটে এখন কি অবস্থা দেখছেন? আরও এক শিশু মারা গেল, আহতদের এখন কি অবস্থা? রুবা, যেমনটি জানেন যে মৃত্যুর যেই তালিকা সেটি কিন্তু প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। আজ গতকাল রাত 1:45 আয়ান নামে 14 বছরের আরেকজন শিশুর মৃত্যু হয়েছে। সকালে তার দেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নবাবগঞ্জে তাদের গ্রামের বাড়িতে বাদ জোহর তার দাফন কাজ সম্পন্ন করার কথা আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন এই বার্ন ইনস্টিটিউটে তাদের অবস্থায় আসলে কিছুক্ষণ পরেই গণমাধ্যমকে জানানো হবে সবশেষ যে পরিস্থিতি ছিল। তবে 3 জন আমরা যতটুকু জানি যে গুরুতর অবস্থায় রয়েছেন, তবে বাকিদের অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো উন্নতি হয়েছে কিনা স্বাস্থ্যগত দিক থেকে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা গণমাধ্যমের সাথে যখন হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলবেন তখনই জানতে পারবো। এছাড়াও কিন্তু আমরা এর মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই আহতদের এই ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সম্পূর্ণ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হচ্ছে এবং কোনো ব্যক্তিকে এই ক্ষেত্রে এই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কোনো একটি টাকাও খরচ করতে হবে না বলে কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে রানওয়ের বরাবর যেই ভবনগুলো নির্মাণ করা হয়েছে, পাশাপাশি স্কুল নির্মাণ করা হয়েছে, সেটি আসলে পরিপূর্ণ আইন মেনে করা হয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রেখেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তো সার্বিকভাবে যদি বলি, এখন পর্যন্ত আসলে যারা ভর্তি রয়েছেন তাদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমকে জানানো হবে এবং সবশেষ পরিস্থিতি আসলে তখনই জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রুবা। জিকো, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি কাল সোমবার ট্রাইব্যুনালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জনকে হাজির করা হয়। অভিযোগ গঠন হলে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিতে পারেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। এদিকে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুর 5 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার 3 জনকে একদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 2। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় 12টি বিষয়ে একমত হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশন সহসভাপতি ডক্টর
আলী রিয়াজ। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ জানান, কমিশনের একক সিদ্ধান্ত নয়, সবার মতামত, সিদ্ধান্ত সম্মিলিত স্বাক্ষরের ভিত্তিতেই যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে সংস্কার সংলাপ শেষ করে একটি সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এক পর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেয় তারা। বৈঠক চলাকালে ফায়ার অ্যালার্ম বাজায় কিছুক্ষণের জন্য মুলতবি করা হয় বৈঠক। সেগুলি নিয়ে আলোচনা শুরু করবে এবং অন্যান্য বিষয়গুলো যে সমস্ত বিষয় ঐকমত্য হচ্ছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় নিয়ে আমরা একমতে আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছেন। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? ঢাকায় কোথায় থাকবেন? কেমন হবে তার নিরাপত্তা ব্যবস্থা? এসব নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর আসলেও চূড়ান্ত দিনক্ষণ জানাতে পারছেন না দলের দায়িত্বশীল নেতারা। বলেছেন, উপযুক্ত সময় হলে খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। দলীয় শীর্ষ এ নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ আছে। স্বাগত জানাতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। বিস্তারিত সাইফুল ইসলামের প্রতিবেদনে। নানা কারণেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান। বলা যায়, যে কোনো সংকট সম্ভাবনায় বিএনপি চেয়ারপারসনের পর তারেক রহমানই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রিক রাজনীতি। বহু বছর ধরে লন্ডন থেকেই দলকে সুসংগঠিত করেছেন তারেক রহমান। চাঙ্গা রেখেছেন নেতাকর্মীদের মনোবল। এমনকি জুলাই অভ্যুত্থানে তরুণদের উজ্জীবিত করেছেন, শিখিয়েছেন শেকল ভাঙ্গার মন্ত্র। হাসিনা সরকার পতনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আইনি প্রক্রিয়ায় সব মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে মুক্তি পান তিনি। তাই দলের নেতাকর্মী সমর্থক সবাই স্বপ্ন দেখছেন, হয়তো খুব শিগগিরই জন্মভূমিতে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা এবং জাতি অধীর আগ্রহে আমরা তাকিয়ে আছি, উনি কখন বাংলাদেশে প্রবেশ করবেন। মানুষের যে বাঁধভাঙ্গা উল্লাস থাকবে সেই দিনটি, সেই মহেন্দ্রক্ষণের আলিঙ্গন করার জন্য আমরা সবাই গভীর আবেগ নিয়ে অপেক্ষা করতেছি যে কখন আমাদের নেতা বাংলাদেশে আসবেন। তবে কবে ফিরবেন, কখন ফিরবেন চূড়ান্ত হয়নি সেই দিনক্ষণ। এ নিয়ে নানা ধরনের গুঞ্জন আছে রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছে নিরাপত্তা বিবেচনায় গুলশানেই বাসা ঠিক করা হয়েছে, কেনা হচ্ছে নতুন আসবাব। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছু। উনি তো আসবেন, অবশ্যই আসবেন। তো সেটা হচ্ছে যে আসার জন্য যে পরিস্থিতি হওয়া দরকার, এখন আমি মনে করি এখনো সেটা তৈরি হয়নি। এইরকম একটা ল অ্যান্ড অর্ডারের অবস্থাতে তারেক রহমান সাহেবের আসার এই সময় ঠিক হয়নি। যখন সময় হবে তারেক রহমান অবশ্যই হবে। আর তারেক রহমান সাহেব আসেনি বলে কি বিএনপির কার্যক্রমে কোনো অসুবিধা হচ্ছে, নাকি ওনাকে দল চালাতে কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলতেছে, প্রতিনিয়ত আমাদের সাথে মিটিং করছে। সিনিয়র নেতারা জানান, বাস্তবতা বিবেচনা করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তাই তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের বিশ্বাস, দেশে ফিরলে রাজনীতিতে নতুন মাত্রা আসবে, আরও গতিশীল হবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। এখন তো অবশ্যই সারা দেশ ওনার অপেক্ষায় আছে, শুধু বিএনপির নেতাকর্মী তো না, সবাই ওনার অপেক্ষায় আছেন এবং যে কোনো মুহূর্তে উনি সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে ওনার নিজের সিদ্ধান্ত এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার উনি নেবেন। তবে ইনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি সিদ্ধান্ত দেবেন। দেশে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তারেক রহমান। তখন সীমাহীন নির্যাতন নিপীড়নে শঙ্কা দেখা দেয় তার জীবন বিপন্ন হওয়ার। তারপরও নতুন বাংলাদেশে প্রতিহিংসা প্রতিশোধ ভুলে ঐক্যের কথা বলছেন তারেক রহমান। তাই প্রিয় নেতার দেশে ফেরা ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলন গুটি কতক ছেলেদের ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের গ্রাফিতি আর্টস উদ্বোধন করে একথা বলেন তিনি। কোনো অত্যাচারের মুখে বিএনপি নেতাকর্মীরা মুচলেখা দেয়নি বলেও জানান তিনি। বলেন, তরুণদের ন্যায্যতার ভিত্তিতে দেশ গঠন করতে হবে। বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। এই তরুণ যুবক
যারা বদলে দিয়েছে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে, মানবতার ভিত্তিতে। গণতন্ত্র যদি অন্তর্বর্তী সরকারের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে নির্বাচন দিতে বিলম্ব হচ্ছে কেন? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। এ সময় গুলশানের সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি ইস্যুতে রিজভী বলেন, যারা বিভিন্ন সময় অট্টহাসি দিয়েছে তারা আজ মুখ লুকিয়ে চলছে। দলীয় পরিচয় না দেখে দখলদার চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। দখলদারদেরকে ধরা তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। আর এই বাস্তবায়নের মধ্যে দিয়েই মানুষের আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। আগামী জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি। বলেন, রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি উল্লেখ করেন। আলোচনায় বাংলাদেশে ট্যারিফ কিভাবে আরো সহনীয় করা যায় সে বিষয়েও আলোচনা হয়। আমাদের তরফ থেকে বলা হয়েছে, উনিও প্রশ্ন করেছিলেন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে নানান রকম খবর তো পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে। আমাদের আমির জামাত বলেছেন এই ধরনের প্রস্তাব রমজানের আগে নির্বাচনের এই প্রস্তাব আমাদের পক্ষে থেকেই আগে ছিল। তো সেসব বিষয়গুলো খুব খোলামেলা আলোচনা হয়েছে। জাতীয় সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে, এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার এবং নতুন সংবিধান গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বলেও জানান তিনি। সকালে জামালপুরের পথসভায় এসব কথা বলেন তিনি। পরে বিকেল 5টায় ময়মনসিংহে পদযাত্রা করবে এনসিপি। বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। 9 পেরিয়ে 10 বছরে পা রাখল দেশের অন্যতম সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ 24। শহর থেকে গ্রাম, দেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষের কাছে পৌঁছতে চেয়েছে মূলধারার এই গণমাধ্যম। রাজপথে মানুষের অধিকার আদায়ের দাবি, আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে সংস্কার, সবখানেই গুজব এড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছে নিউজ 24। এক দশকের এই বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। আকাশে নতুন দিনের সূর্য, নতুন দিনের নতুন খবর, তার সাথেই শুরু হয় গণমানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নতুন চ্যালেঞ্জ। বিগত এক দশকে এই চ্যালেঞ্জ নেওয়ার গল্পটা রোজকার, আর সেই কাজটাই নিয়মিতভাবে করে আসছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ 24। এক ঝাঁক নতুন আর অভিজ্ঞ সংবাদকর্মীর মিশেলে তৈরি হয়েছে সংবাদের প্রাণ, যারা তুলে আনেন বস্তুনিষ্ঠ সংবাদ, তুলে ধরেন খবরের পেছনের ঘটনা। খবরের রূপ দ্বারা হয়েছে দেশ, আর একেবারে সঠিক জিনিসটা, রাজনীতির যে সঠিক জিনিসটা, এইটা বাসায় তোলা। সবসময় সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি যে বস্তুনিষ্ঠ সংবাদ, সঠিক সংবাদ, সঠিক সময়। মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, এটা কিন্তু আমরা গণমাধ্যমের কারণেই কিন্তু আগে পেয়েছি। তো এই দিক দিয়ে বলবো তারা সবসময় সচেষ্ট থাকে এবং অ্যাক্টিভ, যার কারণে আমরা ইনস্ট্যান্ট নিউজগুলো পেয়ে থাকি। যে কোনো সিচুয়েশনে তারা সব রকম রিস্ক নিয়ে
অ্যাকচুয়াল নিউজটা ডেলিভার করার ট্রাই করে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের একটা বিষয়। সাথে দেশ ও বিশ্বজুড়ে সংবাদদাতারা পৌঁছান গণমানুষের কাছে, তুলে ধরেন তাদের গল্পগুলো। সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকরা তাৎক্ষণিকভাবে জানতে পারেন ঘটনাস্থলের সর্বশেষ। ঘটনাস্থলের সর্বোচ্চ ঝুঁকি নেন রিপোর্টার, ক্যামেরা পার্সন। যতটা না আমরা অফিস হিসেবে কাজ করি তার থেকে অনেক বেশি এখানে আমাদের পারিবারিক একটা বন্ধন তৈরি হয়েছে। অনেক সময় ককটেলের সম্মুখীন, তারপরে বিভিন্ন রকম টিয়ার শেল, কত বাধা অতিক্রম করেও আমরা চেষ্টা করি মানুষের কাছ থেকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। ফ্যাক্ট চেকের মাধ্যমে বের করে নিয়ে এসে তারপরে জনগণের বা দর্শকের কাছে উপস্থাপন করাটা খুব গুরুত্ব বলে মনে করি। একটি নিউজ রুম হিসেবে প্রত্যেকের যে যার যার দায়িত্ব সে কিন্তু সেভাবে করে পালন করার চেষ্টা করেছে। দিনভর সংগ্রহ করা গল্পগুলো এক সুতোয় গাঁথা হয়। সংবাদ সম্পাদনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিউজ 24 এর রয়েছে দক্ষ অভিজ্ঞ টিম, যারা নিরলসভাবে কাজ করে যান সঠিক তথ্য পৌঁছে দিতে। এই মুহূর্তে আমরা যেভাবে বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে কাজ করতেছি এবং নির্বিঘ্নে কাজ করার যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি, সেটা যাতে আমরা চালু রাখতে পারি এবং দর্শকদের কাছে একেবারে বস্তুনিষ্ঠ সংবাদটা যাতে তুলে ধরতে পারি। দায়িত্বশীল এবং মূলধারার গণমাধ্যম হিসেবে নিউজ 24 কিন্তু বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমি আশা করছি আমরা সেই ধারা অব্যাহত রাখব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের জবাবদিহিতা কেবল সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে। নিউজ 24 সবসময় সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং সাধারণ মানুষের কথা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আসছে। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এই পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করি। চিত্র সম্পাদনায় এই প্রতিষ্ঠানে কাজ করছে দেশের অন্যতম পরীক্ষিত জনশক্তি। প্রযুক্তি আর অভিজ্ঞতার মিশেলে এই টিম অন্যতম গুরুত্ব বহন করে। সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের সামনে আমাদের সেরাটা উপহার দেওয়ার। সবশেষ খবর সম্প্রচারের পূর্বে খুব গুরুত্ব সহকারে পুনরায় দেখা হয়, যেন ভুল তথ্য, গুজব প্রতিরোধ করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যটি মানুষের কাছে পৌঁছানো যায়। বিগত এক দশকে নানা গুজবকে পাশ কাটিয়ে বাস্তবতার নিরিখে নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টাই করেছে নিউজ 24। আগামী দিনগুলোতেও গণমানুষের কণ্ঠস্বর হতে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই এই গণমাধ্যমটি। শুভ জন্মদিন নিউজ 24। মারুফা রহমান, ঢাকা। চট্টগ্রামে ভোর রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্দরনগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাকলিয়া, রাহাত্তাপুর, কাপাসগোলা, চকবাজার, ওয়াসার মোড়, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে নগরবাসী। এদিকে গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 56 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টি আরও 2-3 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। নালাগুলো পরিষ্কার করলে আমাদের পানি মার্কেটে পানি উঠতো না। এখন আমাদের সব ব্যবসা তো বন্ধ। হাজার হাজার টাকার কাপড় নষ্ট হয়ে গেছে। যে সমস্ত খাল আছে এখানে যেগুলো অবৈধ স্থাপন আছে এগুলো পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি পানি দ্রুত কর্ণফুলী নদীতে চলে যাবে। আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং উপসগামী মানুষ যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রচুর দুর্ভোগের ভিতরে। দীর্ঘ আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। ইইউ এর পণ্যে 15% নির্ধারণ করা হয়েছে মার্কিন শুল্ক হার। ইউরোপীয় কমিশনের প্রধানের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন ট্রাম্প। উভয় পক্ষই এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করলেও ইউরোপের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। কয়েক মাস ব্যাপী অচল অবস্থার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে বিশ্বের দুই প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে ইউরোপের সাথে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ালো ওয়াশিংটন। স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভনের আলোচনার পর এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইইউর পণ্যের উপর যুক্তরাষ্ট্র 15% শুল্ক আরোপ করবে, যা ট্রাম্পের পূর্বের 30% হুমকির অর্ধেক। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এই চুক্তিকে স্থিতিশীলতা আনার একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। This 15% is a clear ceiling. প্রেসিডেন্ট ট্রাম্পও ঘোষণা করেছেন যে 27 সদস্যের এই ব্লক যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শুল্কে তাদের বাজার উন্মুক্ত করবে। এই চুক্তিকে এই যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি হিসেবেও আখ্যা দেন ট্রাম্প।
আজ আমরা চুক্তি করলাম, এটা খুব ভালো হলো। কোনো ধরনের খেলা না খেলে একটা সমঝোতায় পৌঁছাতে পারা দারুণ ব্যাপার। তবে এই চুক্তি ইউরোপের জন্য স্বস্তি বয়ে আনবে না বলে হুঁশিয়ারি করেছেন বিশ্লেষকরা। দেখুন, চুক্তি হয়েছে ঠিক, তবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য ছাড়া। এটি ইউরোপের জন্য হুমকি। এতে যুক্তরাষ্ট্র লাভবান হবে, ইউরোপ নয়। যুক্তরাষ্ট্র বলছে 1 আগস্টের পর আর কোনো শুল্ক নিয়ে সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে তাদের জন্য শুল্ক কার্যকর হবে। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।